গার্গী বাতাব্যলের প্রশ্ন। মহারাজজি, আপনার চরণে আমার শতকোটি প্রণাম। আমি শতরূপে সারদা বইয়ের জীবন জিজ্ঞাসার উত্তরে মা সারদা স্বামী ধ্যানানন্দের লেখাটি পড়ছিলাম। সেখানে পড়ি যে অনেকেই হয়তো জানেন না যে হিন্দু দর্শনে চৈতন্য ও জড় পৃথক নয়। মহারাজজি, আমি এই লেখাটা ঠিক বুঝতে পারিনি। কোনো জড় বস্তুতে কিভাবে চৈতন্য থাকতে পারে, আর চৈতন্যই বা আসলে কি? দেখুন, কথাটা খুব সহজ বটে, প্লাস সহজ বলেই গভীর। কারণ কি, আমাদের যে বর্তমান স্থিতি, আমরা যেই মন নিয়ে বুঝতে বসি তা জটিল এবং অগভীর। আধ্যাত্ম কঠিন কেন লাগে, বুঝতে অসুবিধা কেন হয়? কারণ তা সহজ এবং গভীর। আমরা জটিল এবং জীবনের সারফেসে বাঁচি। এই যে জড় বলছে, জড় যাকে বলছি তা অতীতের এক শৃঙ্খলা। জড়তা আমাদের যে অবস্থা বা এই যে ইভলিউশন দেখা যাচ্ছে জগতের, জড় কি? এই দেহ ও দেহের মতো যা কিছু, সব কিছুকেই দেহ বা ফর্ম ধরুন, তার ইতিহাসে গেলে দেখা যায় তা ক্রমাগত এভলিউশন দিয়ে বিকাশের প্রক্রিয়ার মাধ্যমে, এবং তা লম্বা প্রক্রিয়া, বর্তমান আমাদের দেহ বা জড় হয়েছে। জড় বলতে ঘটি বাটি পাথর, আপনার দেহ, পশুর দেহ, গাছপালা, সব কিছু যত নামরূপ আছে তাকে জড় বলা হয়। পাঁচটা জিনিস বলা হয়েছে: সচ্চিৎ আনন্দ, একে স্বভাব বলা হয়েছে, আর নামরূপ, একে প্রকৃতি বলা হয়েছে। একটা আত্মা বলা হয়েছে, এটা প্রকৃতি বলা হয়েছে। পঞ্চতত্ত্ব ব্যাখ্যা করার এটা একটা ভঙ্গিমা। চেতনাকে আলাদাভাবে দেখা হয়েছে। আমরা দেখে থাকি, আপনি বলছেন জড় আর চেতন, আমরা এইভাবে ব্যাখ্যা করে থাকি বোঝার সুবিধার জন্য। কিন্তু ভারতীয় দর্শন বা অধ্যাত্ম বিজ্ঞান এগুলোকে খুব কাছ থেকে অবজার্ভ করেছে। এর অতীতের শৃঙ্খলা তা মাত্র 50, 100, 5000 বছরের পুরনো মাত্র নয়, লক্ষ লক্ষ বছরের পুরনো। আপনি একটা কাজ করুন, বুঝতে গেলে আমরা চেষ্টা করি আমাদের দেহকে নিয়ে নিই, সব থেকে ভালো বুঝতে সুবিধা হবে। অন্য জিনিসে গেলে একটু অসুবিধা হবে। আজ আপনি আমি যেমন, বলা হচ্ছে প্রায় 18 থেকে 20 লক্ষ বছর ধরে এই ধরনেরই আমাদের ফরমেশান চলছে। মানুষ এখন যেমন আছে, হাত যেমন, পা যেমন, মুখ যেমন, দেখতে যেমন, ঠিক আছে, এরম চলছে। আজকে আমাদের যেমন দেখতে, আমাদের হাব ভাব, আমাদের চিন্তা, আমাদের বৃত্তিগত, ধরে নিন 2 লাখ বছর ধরে এরমভাবেই চলছে। তারও আগে গেলে আমাদের থেকে একটু কম, কিন্তু সিমিলার প্যাটার্ন সেরকম চলেছে। এটাকে দেখলে, এই সিমিলার প্যাটার্নকে দেখলে আমি বলে ফেলবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানুষের মতোই এরা অলমোস্ট। আরও আগে যদি চলে যান তখন আরও একটু সিমিলারিটি কমতে থাকবে, কিন্তু তখনও বলতে পারবেন যে হ্যাঁ, যে এই জিনিসই এটা হচ্ছে। তারও আগে যদি আপনি চলে যান তখন দেখবেন এই যে এত জটিল বডি মাইন্ড কনফিগারেশন তা ছিল না। তাদের হাত পা মুখ একটু ভিন্ন ছিল, আপনার জন্য মিল খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। আরও আগে গেলে দেখবেন আমরা 2 পায়ের 2 হাতের, আমরা 2 পা থেকে 4 পা হয়ে গিয়েছি। আরও আগে যত যাবেন মিল কমতে থাকবে। দেন কি হবে, দেখবেন আমরা স্থলে কেউ নেই, আমরা সব জলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সমুদ্রে। আরও আগে যখন যাবেন তখন কি হবে, ফিজিক্যাল বা যাকে জড় বলছি তা খুব সহজ সরল টিস্যু ফরম্যাট হয়ে থেকে গেছিলো, হয়তো 5000, 10,000 সেলসের পিণ্ড মাত্র। আরও পিছলে গিয়ে দেখবেন তা একটা সেল বা 2টো সেল হয়ে গেছে। এইভাবেই তো আমাদের ইভলিউশন হয়েছে। এই যে বর্তমান দেহ, এর বিকাশ আরও আগে গেলে শেষ অবধি গিয়ে পৌঁছালে কী দাঁড়াবে, প্রোটিন। এবং এই প্রোটিন কি, অ্যামাইনো অ্যাসিড, দ্য অর্গানিক মলিকিউলস প্রোটিনের মধ্যে থাকছে। এটা এই অ্যামিনো অ্যাসিড, এটা কি, ব্লকস অফ প্রোটিন, একসাথে চেন হয়ে প্রোটিন গঠন হয়েছে। প্রোটিন তো জড় বস্তু, স্থূল, বা অ্যামাইনো অ্যাসিড জড় বস্তু, স্থূল। চেতনা কোথায় গেল? আজকে যে আমরা তো চেতনা চেতনা করছি, চেতনাটা গেল কোথায়?
আমরা যে বর্তমানে জড় এবং চেতনাকে আলাদা করে দেখছি, উপনিষদ বলছে, গীতা বলছে, সব শাস্ত্র বলছে তুমি চেতনা, তুমি জড় পদার্থ নও। ওই চেতনা কোথায়? ওই একটা প্রোটিন, তার থেকেই তো 800 কোটি মানবদেহের যাত্রা, কিন্তু চেতনা, ওই প্রোটিনের যে মেটেরিয়াল কন্টেন্ট, তা চেতনারই নির্মাণ। ওই প্রথমে গেলে যেন বোঝাই যাবে না যে জড় আর চেতন একে অপরের সাথে কীভাবে মিলেমিশে গিয়েছে। আজকে আমরা এইভাবে ভাগ করছি বর্তমান বিকাশের ভিত্তিতে, কিন্তু এর প্রত্যেকটা সেলসে আমাদের চেতনা জড় যেন মিলেমিশে আছে। জীবন দ্রষ্টারা বলে যাকে আমরা বর্তমানে চেতনা বলছি, তা এই জড়েরই অন্য একটা প্রান্ত। যাকে জড় বলছি তারই অন্য ডাইমেনশন, সূক্ষ্ম ডাইমেনশন হলো চেতনা। এ দুটো ভিন্ন নয়। ওই যে প্রথম প্রোটিন টু সেল প্রডিউস হলো, একটা কোষ তৈরি হলো, তারই নাম কি? তারই নাম বাসনা, টেন্ডেন্সি টু মাল্টিপ্লাই। এটাই তো আজ সব রকমের উন্নতি, প্রগতি, মানুষের মধ্যে যৌনেচ্ছা সব হয়ে বইছে। আপনার মধ্যে এখন যে যৌন ইচ্ছা ওঠে, ন্যাচারালি টেন্ডেন্সি বলি আমরা, ওই প্রথম প্রোটিন কন্টেন্টেনি প্রবাহের একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এসেছে। এই যে হিউজ জার্নি, তাই বাসনারই জার্নি। একেই একসাথে প্রকৃতি বা চেতনা বলা হয়, একসাথে। সেটাই বলছে আমাদের শাস্ত্রে, বাসনায় দেহ ধারণ, টেন্ডেন্সি। আজ যে স্ত্রী পুরুষ আকর্ষণ বা যা কিছু এগিয়ে চলেছে, যা কিছু বাড়ছে, যা কিছু কন্টিনিউ হচ্ছে, যা টিকে থাকা, যে টিকে থাকার বৃত্তি ওই প্রথম সেলসে ছিল, যা মাল্টিপ্লাই হতে হতে আজকে এত বড় ব্যাপ্তি হচ্ছে জগতের, তা আজও আছে। ধরুন আমি আমার এখান থেকে ঝেড়ে দিলাম, কিছু সেলস পড়ে গেল, শেষ হয়ে গেল, কিন্তু আবার নতুন সেলস গজানোর টেন্ডেন্সি আছে এই বডির। বডিটা তো জড়, কিন্তু চেতনার অ্যাক্টিভিটি কী করে হচ্ছে, কীভাবে নিজে থেকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো চেতনার গুণ। টু রিপ্রোডিউস, এগিয়ে নিয়ে যাওয়া, টিকিয়ে রাখা, এটাই বাসনা। চেতনার জড় রূপে প্রকাশ হওয়া, যা অবস্তু তা যেন বস্তু হয়ে ধরা দিচ্ছে। আসলে চেতনা কখনো জড় হয়ইনি। এই জড়তারই অন্য ডাইমেনশন হলো চেতনা। দুটো থাকে একসাথে। ওই যেটাই বলা হয়েছে ব্রহ্ম শক্তি অভেদ, ভারতীয় দর্শনের ইউনিক আবিষ্কার। এই জন্য শরীরে এই যে সব অভিজ্ঞতা, যে জড়তা, যে বৃত্তি, যে কাম জড়িয়ে আছে, তা জড় ধর্ম। একে হীন বা ত্যায্য ভাবলে গোলমাল হয়ে যায়। একে বুঝতে হবে। চেতনা যাকে বলেন তা জড়ের সাপেক্ষে। প্রকৃতি খিদে, তৃষ্ণা, বাসনা সব দিচ্ছে টু মাল্টিপ্লাই। ব্যক্তি বা জড় সাপেক্ষে দেখলে তা একটার থেকে আরেকটা যেন জড় থেকে জড় প্রডিউস হচ্ছে, কিন্তু এর পিছনে যে গুণধর্ম, যে কন্টিনিউশনের যে বৃত্তি, তা চেতনার বৃত্তি, প্রকৃতির বৃত্তি। প্রকৃতির সারফেস লেভেল হলো স্থূল বা জড়, কিন্তু সারফেস লেভেলের যে জড়, তার যে মেটেরিয়াল বডি, তার যে গঠন, তা চেতনা দিয়ে গঠিত হয়েছে। যেন প্রশ্নটা হবে, প্রত্যেকটা সন্দেশ কিভাবে ছানা হতে পারে? ছানা দিয়ে সন্দেশ গঠিত, চেতনা দিয়ে জড় গঠিত। এটা একই জিনিসের দুটো ডাইমেনশন, দুদিক দিয়ে দেখা। সন্দেশকে সন্দেশও বলতে পারেন, সন্দেশকে ছানাও বলতে পারেন। ছানা বলতে আরও পিওর হয়ে গেল। চেতনার দিক থেকে দেখলে তা প্রবাহ, ছানার দিক থেকে দেখলে সন্দেশের প্রবাহ। কিন্তু মানুষ এই জড়ের মাল্টিপ্লাই স্তরের পিণ্ড মাত্র নয়, তার যে চেতনা, তা বোধ চায়। এই যে এত কিছু বলা হলো, এটা বুঝতে চায়, জানতে চায়, এর গভীরে যেতে চায়। সে জীবনকে শুধু উপভোগ করতে চায় না, সে জীবনের গভীরে যেতে চায়। এটা তার ওই চেতনার একটা ইনহারেন্ট টেন্ডেন্সি। জড়ের টেন্ডেন্সি কি? জড় মাল্টিপ্লাই হতে হতে চলে। চেতনার টেন্ডেন্সি কি? চেতনার টেন্ডেন্সি হলো সে গভীরতা চায়, সে সূক্ষ্মতায় বাঁচে। সে অ্যামিবা থেকে মানুষ, অ্যামিবা থেকে হোমোস্যাপিয়েন্সি, এর যে ইভলিউশন, এতে খুশি নয়। প্রমাণ কি? আপনি প্রশ্ন করছেন। যদি জড়গতভাবেই খেতেন, ঘুমাতেন, নিজের কাজকর্ম করতেন,
মরে যেতেন, ঠিক যেমন বাঁদর ছাগল বাঘের হয়, তবে কোশ্চেন করতেন না। একজন গার্গী আমাকে প্রশ্ন করছে, এই চেতনার গুণ, লজ্জা, অপরাধবোধ, নীতি, গ্লানি, সুকর্ম, কুকর্ম এইসব আপনার মধ্যে উঠতো না যদি আপনি শুধুমাত্র ইভলিউশনের একটা অঙ্গ হয়ে থাকতেন। দেখুন পশুকে, তার মধ্যে এইসব কিছু ওঠে না। আপনি খুব একটা সুন্দর ছবি আঁকুন, বাঁদরের কিছু এসে যায় না, বাঁদর এসে তার মধ্যে নারকেল ছুঁড়ে মেরে দেবে। আপনি কে কত উন্নত, তাতে বাঘের কিছু এসে যায় না, বাঘ খাবে চলে যাবে। মানুষের ভিতরে এমন ডাইমেনশন বসে আছে, চেতনার এমন একটা গেজেট বসে আছে যেন সে উঠতে চায়, বেশি কিছু চায়। এখানেই চেতনার বিকাশ শব্দটার প্রাসঙ্গিকতা। চেতনা তো স্থূল জড়জগতের যা দেখছি প্রকৃতিগতভাবে, চেতনাই প্রকৃতি, সে তো কনস্ট্যান্ট চলছে, বিকাশপ্রাপ্ত হচ্ছে। সেটা বলে দেওয়া হলো যে জড় যাকে বলা হচ্ছে, জড় পদার্থ, তারই অন্য ডাইমেনশন, অন্য প্রান্ত হলো চেতনা। চেতনা জড় আলাদা নয়, এটাই ধ্যানানন্দজি বলছেন। তবে মানুষের চেতনার বিকাশ কি, এই ব্যাপারটা বুঝে নেওয়া বা বোধ হওয়া মানবিক চেতনার বিকাশ বা পূর্ণতা, ফুল ইউজ, ফুল ম্যানিফেস্টেশন। দেহ বৃত্তি হিসাবে যেসব আমাদের মধ্যে কাম, লোভ, ভয়, খিদে, প্রোটেক্ট করার ইচ্ছা, এসবও জড় ও চেতনা বা জড়ীভূত চেতনা বা চেতনার জড়গত ধর্মের প্রকাশ, নো ডাউট। কিন্তু হিউম্যান ইভলিউশনের যে হাজার হাজার বছর ধরে চলেছে, তার মধ্যে দেখা গেছে যে সে এর থেকে বেশি কিছু ডিমান্ড করে, পশু তা করে না। যাকে বলে বোধ, যাকে বলে প্রজ্ঞা, যত উন্নতি, এ তো বিজ্ঞান, কলা, সাহিত্য যা দেখছেন, তারই একটা আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন। এটাই আরও গভীর হয়ে, সঘন হয়ে যখন নিজেকে জানতে চায়, চেতনা যখন চেতনার অস্তিত্বের উপর প্রশ্ন করে দেয়, সেইখানেই অধ্যাত্মের প্রশ্ন। সেইখান থেকেই আমরা বলি চেতনা আলাদা, জড় আলাদা। জড় ধর্ম কি মাল্টিপ্লাই হতে হতে চলবে, চেতন ধর্ম কি সেই গভীরতা পেতে চায়, তার মাল্টিপ্লাই হওয়ার ইচ্ছা নেই, তার সমত্বে পৌঁছানোর ইচ্ছা। আমাদের মধ্যে দেখুন একটা বিশ্রান্তির ইচ্ছা আছে, প্রকৃতির মধ্যে দেখুন শুধুমাত্র কর্ম বা রজর ইচ্ছা আছে। মানুষ বিশ্রান্তি চায়, মানুষ প্রকাশ চায়, প্রকৃতি প্রকাশ চায় না, প্রকৃতি বাড়তে চায়। দেখুন বিজ্ঞান বা সাহিত্য যেগুলি কিছু প্রকাশ করছে, সেগুলো চেতনা গুণধর্ম। পশুর মধ্যে এই চেতনা জ্বর একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার চেতনা জ্বর রূপেই প্রকাশিত। মানুষের মধ্যেও জ্বর রূপে, বৃত্তি রূপে, দেহরূপে প্রকাশিত চেতনা আছে, কিন্তু মানুষের চেতনা যেন বেশি কিছু চায়, সে সমতা চায়। জলের প্রবাহ ততক্ষণ চলে যতক্ষণ তার সমতা না পাচ্ছে। নদী সমুদ্রের দিকে যাচ্ছে, যেই নদী সমুদ্রে গেল সমত্ব পেল। এই সমত্ব এলে অস্তিত্বে আর এগানো বা না এগানো মূল্যহীন, কথা বলা বেকার হয়ে যাবে। নদী উপর থেকে পড়েছে, পাহাড় থেকে পড়েছে, হ্যাঁ, সমভূমির মধ্যে দিয়ে গিয়েছে, মালভূমির মধ্যে দিয়ে গিয়েছে, সব ঠিক আছে, কিন্তু শেষ অবধি যখন যে সমুদ্রে গেল, এবারে আর কেউ নদীর যাত্রাকে ধরেই না, নদীর যাত্রার কথা হয়ই না। কলসি যতক্ষণ পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কথা, কলসি পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথেই ঢালার কথা বলা বেকার। এই যে সমত্ব, একেই আত্মা বা ব্রহ্ম বলেছে। এই ডাইমেনশন মানুষের যে প্রজ্ঞা, যে চেতনা, তা চায়। সে শুধু জড়ীভূত হয়ে চুপ থাকতে চায় না। এই ডাইমেনশন চায় চেতনা ও জড়ের দ্বৈত প্রবাহ, এবং মানুষের মধ্যেই তা একমাত্র সম্ভব। জড় ধর্ম হলো চেতনারই স্থূল প্রকাশ, স্থূলভাবে প্রকাশ। চেতনা হলো জড়ের সূক্ষ্ম অভিব্যক্তি, যা বৃত্তি, বাসনা ইত্যাদিভাবে প্রকাশ পায়। এর প্রকাশের মাধ্যম কোটি কোটি হয়, তার মধ্যে কীট, পতঙ্গ, পশু, পাখি এসবও আছে। সে যত যেন শারীরিক বা স্থূলভাবে উন্নত এবং জটিলভাবে তার কনফিগারেশন হয়, তার চেতনাও যেন ততটাই সূক্ষ্ম দেখা যায়, যেন আরও আরও ভালো গেজেট বসানো, চেতনাকে প্রকাশ করার গেজেট। পাথরের মধ্যে যতটা আছে, কাঠের মধ্যে যতটা আছে, সব কিছু চেতনার জড় প্রকাশ, জড় রূপে প্রকাশ, ব্রহ্মের শক্তি রূপে প্রকাশ।
কিন্তু যখনই চেতনা আর জড় শব্দটা উচ্চারণ করছি তখনই আমি প্রকৃতি স্তরেরই কথা বলছি। শক্তি দুরকমভাবে প্রকাশ পাচ্ছে, তার সারফেস লেভেলকে জড় বলা হচ্ছে, আর তার পিছনে যে আন্ডারলাইন একটা ইন্টেলিজেন্স চলছে তাকে চেতনা বলা হচ্ছে। একই জিনিস, দুটো একই সাথে থাকবে। নারকেলের উপরের শক্ত অংশ এবং নারকেলের ভিতরের যে নরম অংশ দুটো একই সাথে থাকবে। শক্ত অংশকে জড় বলা হচ্ছে, ভিতরের যে নরম শ্বাস তাকে চেতনা বলা হচ্ছে। মূল কি? নারকেলের ওটা। কিন্তু যদি কভার না থাকে তা কি হবে? না, তা হওয়ার নয়। এই দুটো আলাদা নয়। যদি দুজনের মেটেরিয়াল বডি দেখা যায় অলমোস্ট দ্য সেম। যেই জীবনের প্রবাহ গিয়ে খোল হয়েছে নারকেলের যে মালা, সেই জীবনের প্রবাহই গিয়ে নারকেলের শ্বাস হয়েছে। এই দুটো কি চাইছে? পশুর মধ্যে এই দুটো সারফেস লেভেলেই থেকে যায়, কিন্তু সের মধ্যে যে চেতনা তা ওই জীবনী শক্তিকে আবিষ্কার করতে চায়, সমত্বে প্রতিষ্ঠিত হতে চায়। যে জীবনী শক্তি অ্যাপারেন্ট বা বিষম হয়েছে সেই জীবনী শক্তির দিকে মানুষের যে চেতনা বা মানুষের যে সূক্ষ্ম অবস্থা বা বোধ সেই দিকে যেতে চায়। এই সমত্বে ফিরে যাওয়া, জীবনী শক্তির দিকে ফিরে যাওয়াকেই যেন বলা হয়েছে আত্মিক জীবন বা আত্মা। এটাকে প্রকাশ করার যত উন্নত গঠন, যত জটিল ফরমেশন হচ্ছে জড়ের, তত যেন চেতনার ভঙ্গিমাও প্রমিনেন্ট হচ্ছে। মানব গঠন তারই মোস্ট ইভলভ একটা কাম আউট। যাকে জড় বলো তাই চেতনার অন্য প্রান্ত। চেতনা ও জড় একই প্রকৃতির দ্বৈত, আর এই চেতনা, জড়ীভূত চেতনা মানুষের মধ্যে একমাত্র তার সোর্সের দিকে যেতে চায়। নদী যেমন সমুদ্রের দিকে যেতে চায়, ওই যে সমত্ব এসে যাওয়া তাকেই অদ্বৈত বলা হয়েছে, তাকেই আত্মা বলা হয়েছে।